ঘটনাটা এতটাই হৃদয় বিদারক যে কোন জায়গা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমার বাবা একজন ইতালি প্রবাসী। আমার ২ ভাই, ১ বোন। আমার যখন ২ বছর বয়স চলে তখন আমরা পুরো পরিবার ইতালিতে শিফট হই। আমি ছিলাম সবার খুব আদরের। ইতালিতে খুব সুন্দরভাবেই আমাদের দিনগুলো কাটছিল। যখন আমার ১১ বছর বয়স চলে তখন বাবা আমার মাকে, আমাকে আর আমার ভাইয়াকে বাংলাদেশে পাঠিয়ে দেন। ইতালিতে থেকে যায় আমার বাবা এবং বড় ভাইয়া। তার ১ বছর পর বাবাও দেশে চলে আসেন। শুধুমাত্র আমার বড় ভাই ইতালিতে থেকে যান। দেশে কোনো একটা সমস্যার কারণে আমরা আর ইতালিতে যেতে পারিনি। এর মাঝে আমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে যায়। আম্মুকে এত ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনোভাবেই আম্মুকে আর সুস্থ করতে পারছিলাম না। আম্মুর এই অসুস্থতার কথা শুনে আমার বড় ভাইয়াও বিদেশ থেকে চলে আসে। কিন্তু শেষ পর্যন্ত আমার আম্মুকে আর বাঁচানো গেল না। কিন্তু আমার আম্মুর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। আমার আম্মুর মৃত্যুর পেছনে রয়ে গেছে এক অজানা দৃশ্য, যেটা আমরা জানতাম না আম্মুর চিঠিটা না পেলে। আম্মুর মৃত্যুর পর আমাদের জীবনে নেমে আসে দুঃখের ছায়া। আমরা হয়ে গেলাম এতিম। কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করে আনেন। আর তারপরে জানতে পারলাম আমার আব্বু নাকি প্রতিদিন রাতে আমার আম্মুকে ঘুমের ঔষধ খাওয়াতো। যার জন্য দিন দিন আমার আম্মু অসুস্থ হয়ে যেত। আমার আম্মুর এই অসুস্থতা দেখে আমার আব্বু আমার আম্মুকে জানায় সে দ্বিতীয় বিয়ে করতে চায়, কারণ তার শারীরিক চাহিদা পূরণ হচ্ছিল না। তখন আমার আম্মু এই কথা শুনে স্ট্রোক করে এবং সে শয্যাশায়ী হয়ে যায়। তাকে আর কোনো কিছু দিয়েই আমরা বাঁচাতেই পারলাম না। এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম আম্মুর চিঠিটা পড়ে। সেখানে লেখা ছিল, আমার সোনামণিরা, তোমরা এখন খুব ছোট। আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমার মৃত্যুর জন্য দায়ী তোমার বাবা। তোমাদের বাবা প্রতি রাতে আমাকে ঘুমের ঔষধ খাওয়াতো এবং আমাকে খুব মারধর করত। যদিও আমার মৃত্যুর জন্য দায়ী তোমাদের বাবা, কিন্তু তোমরা মানুষটাকে ক্ষমা করে দিও। তার এতে কোনো দোষ নেই। সে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল। আমি তাতে বাধা দিই। আর এই জন্যই সে এমনটা করছে। ইতি তোমার মা। এই করুণ চিঠিটা পড়ে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মায়ের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। সবাই আমাদের মায়ের জন্য দোয়া করবেন। এরপর থেকেই শুরু হয় আমাদের জীবনে দুঃখ আর কষ্ট। আমার যখন ১৮ বছর বয়স তখন আমাকে বিয়ে দেয়া হয়। আমার কপালটা খুব একটা ভালো ছিল না। আমার স্বামী ছিলেন প্রবাসী। যদিও আমার বড় ভাই তাকে ইতালি নিয়েছিলেন। আমাদের বিয়ের যখন ১ বছর বয়স তখন আমার একটা ফুটফুটে মেয়ে বাবু হলো। তার কিছুদিন পর জানতে পারলাম ওখানকার কোনো একটা মেয়ের সাথে আমার স্বামী পরকীয়া করে। এই কথাটা শুনে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। বলেছিলাম, আমাদের একটা মেয়ে হয়েছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। যাই হোক, এর কিছুদিন পর আবারও জানতে পারি তাদের সম্পর্কটা শুধুমাত্র পরকীয়াতেই আটকে নেই। তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। এবং তখন আমি এটাও জানতে পারি যে আমার স্বামীর দ্বিতীয় বউ নাকি প্রেগনেন্ট। এই কথা শুনে আমি কিছুতেই আমার স্বামীকে আর মেনে নিতে পারছিলাম না। নিজে থেকেই স্বামীকে ডিভোর্স দেই। আমি আমার ভাইদের খুব আদরের বোন ছিলাম। মায়ের মৃত্যুর পর এই জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাইনি। এর মাঝেও একজন এসে বলেছিল, তোমাকে আবার নতুন করে বাঁচতে শিখাবো। কিন্তু এখন সেই মানুষটাও আমার লাইফে আর নেই। আমার সব কাগজপত্র ঠিক আছে। আমি চাইলে নিজেই দেশের বাইরে চলে যেতে পারি। শুধুমাত্র আমার মেয়েটার কথা চিন্তা করে দেশেই পড়ে আছি। আমার স্বামী আমার সাথে এত বড় একটা অন্যায় করছে বলে আমার ভাইয়া ওর নামে একটা মামলা করে ওই দেশে। যার কারণে আমার প্রাক্তন স্বামী এখন তার বউকে নিয়ে বাংলাদেশেই আছে। ২ দিন আগে আমার একটা অপারেশন হইছে। হসপিটালে তখন আমি একাই ছিলাম। আমার পাশে কেউ ছিল না। একা একা ছটফট করছি। তখন আমি মনে মনে ভাবছি, ইস! আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আজ আমার এভাবে একা থাকতে হতো না। তখন আমি আমার মাকে খুব মিস করেছি। এই ঘটনার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। সবাইকে বলবো আপুর জন্য দোয়া করতে, যেন বাকিটা জীবন সে সুখেই কাটাতে পারে এবং ভালো একজন জীবনসঙ্গী পায় জীবনটাকে গোছানোর জন্য। ধন্যবাদ সবাইকে।